ওকে। স্ক্রিন দেখতে পাচ্ছ? আমার ভয়েস শুনতে পাচ্ছ কিনা একটু বলবে? আজকে আমরা মডিউল 1 স্টার্ট করব, ঠিক আছে? ভেবেছিলাম মডিউল 3 করব। মডিউল 3 টা থাকবে। মডিউল 1 এ তোমাদের কি আছে? তোমাদের হচ্ছে প্রবাবিলিটি আছে। ওকে। প্রবাবিলিটির অনেকটা পোর্শন আছে এবং খুব ইম্পর্টেন্ট টপিক গুলো আছে। যেমন ধরো ওখানে যে ডিস্ট্রিবিউশন গুলো আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এই টপিক গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ তো সব? হ্যাঁ স্যার। ওকে, বেশ। আজকে যেটা আমি শুরু করব, আজকে ফার্স্ট ক্লাসে তোমাদের আমি যে প্রবাবিলিটি যে বেসিক কনসেপ্ট গুলো, র্যান্ডম ভ্যারিয়েবল কি জিনিস, সেই জিনিসগুলো তোমাদের বলবো, ঠিক আছে? তোমাদের সম্ভবত ডাবল র্যান্ডম ভ্যারিয়েবলটাও আছে, যেটাকে বলা হয় বাইনোমিয়াল ভ্যারিয়েবল। ওকে, বাইভ্যারিয়েট বলা হয়। তো সেগুলো পরে করবো, আমরা আজকে করি র্যান্ডম ভ্যারিয়েবল। তো হেডিং করো র্যান্ডম ভ্যারিয়েবল। র্যান্ডম ভেরিয়েবল জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে। ওকে। আচ্ছা, প্রবাবিলিটি আমরা যতদিন পড়বো আমরা সবসময় চেষ্টা করবো কোনো এক্সাম্পল দিয়ে জিনিসগুলোকে বোঝার। ওকে। এক্সাম্পল দিয়ে বুঝলে তুমি কি বলতো জিনিসটা মনে থাকবে। কারণ এগুলোর ডেফিনেশন মনে রাখা মানে ইজি নয়। ওকে। আর ডেফিনেশন কখনো এক্সামে আসেও না। তো অবভিয়াসলি পড়ারও দরকার নেই। তো মানে পড়ার দরকার নেই বলবো না, অবশ্যই পড়বে, কিন্তু মানে মুখস্থ করার দরকার। র্যান্ডম ভ্যারিয়েবল কি জিনিস সেটা ভালো করে বোঝো। একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো আহ, তুমি একটা ডাই থ্রো করলে। ওকে। একটা ডাই থ্রো করলে তুমি কি কি আউটকাম পাবে? 1 2 3 4 5 6, ঠিক কি? ছটা আউটকাম পাবে। এবার এই যে ছটা তুমি আউটকাম পাচ্ছ, এই ছটা আউটকামকে একসাথে তুমি একটা ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করবে। ওকে। ফর এক্সাম্পল, ধরো আমি যদি নর্মাল রিয়েল নাম্বারের কথা বলি, তোমাকে বললাম সেট অফ ন্যাচারাল নাম্বারকে রিপ্রেজেন্ট করো। তুমি কি লিখবে? যে লেট এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ক্যাপিটাল এন। এরকম লিখবে, মানে এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটা রিপ্রেজেন্ট করছে সমস্ত ন্যাচারাল নাম্বার। ঠিক কিনা? ঠিক সেরকমই প্রবাবিলিটিতে তুমি একটা এক্সপেরিমেন্ট করলে। কি এক্সপেরিমেন্ট করেছো? একটা ডাইকে থ্রো করছো। এবার একটা ডাইকে থ্রো করলে তোমার যে যে আউটকাম গুলো আসবে সেগুলো হচ্ছে 1 2 3 4 5 6, ছটা আউটকাম। এই ছটা আউটকামকে 1 2 3 4 5 6, এই যে ছটা আউটকাম, এই ছটা আউটকামকে তুমি একটা ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স দিয়ে ডিনোট করবে। এই যে এক্স দিয়ে ডিনোট করলে এটাকেই বলা হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল। ক্লিয়ার? আচ্ছা, ভ্যারিয়েবল জিনিসটা তো বোঝানোর কিছু নেই। ভ্যারিয়েবল মানে হচ্ছে সেটা এমন একটা ভ্যালু যেটা রিপ্রেজেন্ট করবে বিভিন্ন ভ্যারিয়েবল কোয়ান্টিটিকে। ওকে। আচ্ছা, র্যান্ডম কেন বলা হচ্ছে? র্যান্ডম এই কারণেই বলা হচ্ছে কারণ তুমি যখন যে এক্সপেরিমেন্টটা করেছো, সেই এক্সপেরিমেন্টটা কিন্তু কিন্তু তুমি পার্টিকুলার কোন একটা রেজাল্ট পাওয়ার জন্য করো না। তুমি র্যান্ডামলি কিছু একটা এক্সপেরিমেন্ট করেছো, সেখান থেকে র্যান্ডামলি কিছু একটা আউটকাম পেয়েছো। এসব তুমি কি মানে এরকম ভেবে ডাইসটাকে থ্রো করবে যে আমার 2 দরকার কি আমার 3 দরকার? সেরকম তো না। তুমি থ্রো করেছো, হয়তো তোমার 4 এসছে বা 5 এসছে। তো এটাকে বলা হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল। আর এই সমস্ত আউটকামকে আমি ডিনোট করছি ক্যাপিটাল এক্স দিয়ে। আর এই এক্স ভ্যারিয়েবলটাকে কি বলা হচ্ছে? র্যান্ডম ভ্যারিয়েবল। ক্লিয়ার? তো এটা তো আমরা একটা এক্সাম্পল দিয়ে বললাম। তো ডেফিনেশনটা কিরকম দাঁড়াবে? ডেফিনেশনটা ধরো আমি বললাম যে আমি একটা এক্সপেরিমেন্ট করেছি। এন টাইমস এক্সপেরিমেন্ট করেছি। এন টাইমস এক্সপেরিমেন্টে আমার আউটকাম গুলো এসেছে x1, সরি x0, x1, x2 ডট 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 xn। n+1 টাইমস করেছি মনে করো। ওকে, n+1 টাইমস।
তাহলে এই যে এতগুলো আউটকাম পেলাম এদেরকে বলা হচ্ছে কি, এক্স, র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার এই র্যান্ডম ভ্যারিয়েবল কিন্তু দু রকমের হয়। কি কি? এটা একটা এক্সাম্পল দেবো, ভালো করে মন দিয়ে শুনবো। মানে তোমরা, সব থেকে এটা সমস্যা হয় স্টুডেন্টদের এখানে, যে যে কোশ্চেনটা দেওয়া আছে বা যে প্রবলেমটা দেওয়া আছে সেটা কোন টাইপ অফ র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে। তাই প্রথমে লিখে দিই, র্যান্ডম ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি দু রকমের হয়, টু টাইপস। ফার্স্ট হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, আর নাম্বার টু হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। ক্লিয়ার? ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল আর হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। এবার কখন ডিসক্রিট হবে কখন কন্টিনিউয়াস হবে এই জিনিসটা বোঝাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেকটা ডিসক্রিট বলো বা কন্টিনিউয়াস বলো, সবার ক্ষেত্রে টপিক সেম। ডিসক্রিটের জন্য তুমি মিন মিডিয়ান মোড বের করতে পারবে, কন্টিনিউয়াসের জন্য মিন মিডিয়ান মোড বের করতে পারবে, কিন্তু দুজনের জন্য ফর্মুলা সম্পূর্ণ আলাদা। ওকে, কন্টিনিউয়াসের জন্য ইন্টিগ্রেশন প্রয়োজন হয়, ডিসক্রিটের জন্য সামেশন প্রয়োজন হয়। তো দুটো জিনিসটা ভালো করে বোঝো। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, যেটা আমি সবসময় ক্লাসে নিই। ধরো তুমি একটা ক্লাসরুমে, তুমি কোনো একটা এক্সাম নিচ্ছ। ওকে, ভালো করে বোঝো। একটা ক্লাসরুমে 50টা স্টুডেন্ট আছে, তুমি একটা এক্সাম নিচ্ছ। এক্সামটা ধরো, মনে করো তুমি 100 মার্কসের নিলে। তো 100 মার্কসের এক্সাম নিলে 50 জন স্টুডেন্ট আছে। তো ফার্স্ট কন্ডিশন তুমি এরকম দিলে যে তুমি সেই সমস্ত স্টুডেন্টকে কালেকশন করো যারা 10 পেয়েছে, পার্টিকুলার একটা মার্কস। তুমি সেই সমস্ত স্টুডেন্টকে কালেকশন করো যারা 10 পেয়েছে। আবার বললে তুমি সেই সমস্ত স্টুডেন্টকে কালেকশন করো যারা 30 পেয়েছে। আবার বলে যে সেই সমস্ত স্টুডেন্টকে কালেকশন করো যারা 90 পেয়েছে। ওকে, ঠিক আছে। আরেকটা কেস তুমি এরকম বললে, সেই সমস্ত স্টুডেন্টদেরকে তুমি কালেকশন করো যারা 10 থেকে 30 এই মার্কসের মধ্যে নাম্বার পেয়েছে। 10 থেকে 30 মানে 10, মানে 10 পাবে অথবা 10-এর থেকে বেশি, 30 পাবে অথবা 30 থেকে ছোট, কম। আবার তুমি একইভাবে বললে ধরো 90 থেকে 100 পেয়েছে এরকম স্টুডেন্টদেরকে কালেকশন করো, ঠিক। বা ধরো বললে 40 থেকে 60 পেয়েছে এরকম স্টুডেন্টদেরকে কালেকশন করো। ঠিক আছে, তো দুটোর মধ্যে ডিফারেন্সটা ভালো করে বোঝার চেষ্টা করো। ফার্স্ট কেসে আমি কি বলেছি? ফার্স্ট কেসে দেখো, আমি একটা পার্টিকুলার কেস বলেছি, তোমাকে একটা ফিক্সড নাম্বার বলে দিয়েছি যে 10 মার্কস পেয়েছে এরকম স্টুডেন্ট কতজন আছে বা কে কে আছে তাদেরকে কালেক্ট করো, বা 90 মার্কস পেয়েছে এরকম স্টুডেন্ট কতজন তাদেরকে কালেকশন করো। তো প্রথম কেসে যেটা হচ্ছে, 10 মার্কস যারা যারা পেয়েছে তুমি শুধুমাত্র তাদেরকে কালেকশন করবে। ওকে, এটা হচ্ছে একটা ডিসক্রিট কেস, একটা ইন্ডিভিজুয়াল কেস বা একটা পার্টিকুলার কেস। ঠিক আছে, কিন্তু সেকেন্ড কেসে কি হচ্ছে, আমি একটা ইন্টারভ্যাল বলে দিয়েছি যে 10 to 30-র মধ্যে একটা ইন্টারভ্যালের মধ্যে কতজন আছে। তো অবভিয়াসলি এক্ষেত্রে নাম্বার অফ স্টুডেন্টটা বেড়ে যাবে। তো এখানে যখন দেখবি এরকম একটা ইন্টারভ্যাল বলে দিচ্ছে যে 10 to 30-র মধ্যে বা একটা রেঞ্জের মধ্যে, একটা ইন্টারভ্যালের মধ্যে তোমাকে আহ, মানে এক্সপেরিমেন্টটা করতে হচ্ছে, সেইগুলো ক্ষেত্রে হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে কন্টিনিউয়াস, আর এক্ষেত্রে হচ্ছে ডিসক্রিট। বোঝা গেল দুটোর মধ্যে ডিফারেন্সটা? বলো, কন্টিনিউয়াস আর ডিসক্রিটের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর এই যে তুমি আউটকাম গুলো নিচ্ছ, আউটকামের যে কালেকশন সেটাকে বলা হয় স্পেকট্রাম। কি বলা হয়? এই যে তোমার ধরো, এই যে তোমার পুরো আউটকাম গুলো নিয়েছো, X0, X1, X2 করে, তো এটাকে একটা সেটের ফর্মে তুমি যদি লেখো, X0, X1 ডট 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 করে Xn পর্যন্ত, এটাকে কি বলা হচ্ছে? স্পেকট্রাম। যদিও এই ওয়ার্ডটা খুব একটা কাজে লাগে না। আমি এটা কেন বললাম, কারণ আমি এখন ডেফিনেশনটা তোমাদের লিখিয়ে দেবো। কিসের ডেফিনেশন? সেটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। তো পয়েন্ট করো, ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল।
ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের ডেফিনেশন দেখো, a random variable capital X, random variable capital X is said to be said to be discrete if the spectrum of X, if the spectrum of X is countable or finite, countable or finite. কাউন্টেবল অর ফাইনাইট, আচ্ছা এটা ইনফাইনাইটও হতে পারে, কিন্তু সেই ইনফাইনাইট একটা ভাগ আছে, তোমরা জানো কিনা জানি না। কাউন্টেবল সেট, আনকাউন্টেবল সেট জিনিসটা জানো? বলো। না স্যার। কাউন্টেবল সেট নর্মালি সমস্ত ফাইনাইট, ভালো করে মন দিয়ে শোনো, নর্মালি সমস্ত ফাইনাইট সেট কিন্তু কাউন্টেবল সেট হয়। ওকে, কাউন্টেবল মানে হচ্ছে যেগুলো তুমি কাউন্ট করতে পারবে। তো সমস্ত ফাইনাইট সেট অবভিয়াসলি তুমি কাউন্ট করতে পারবে, তো সমস্ত ফাইনাইট সেট হচ্ছে কাউন্টেবল সেট। কিন্তু ইনফাইনাইট সেটও কাউন্টেবল হতে পারে। তো ইনফাইনাইট সেট কাউন্টেবল আনকাউন্টেবল দুটোই হয়। ফাইনাইট সেট তো কখনো আনকাউন্টেবল হওয়া সম্ভব নয়। তো ইনফাইনাইট সেট, আনকাউন্টেবল সেট মানে হচ্ছে সেটা সবসময় ইনফাইনাইট সেট। ওকে, এবার কাউন্টেবল যে সেটটা, কাউন্টেবল সেট ফাইনাইটও হতে পারে ইনফাইনাইটও হতে পারে। তো ইনফাইনাইট কখন হয়? যেমন ধরো সেট অফ ন্যাচারাল নাম্বার। সেট অফ ন্যাচারাল নাম্বারের জিনিসটা কি? এখানে হচ্ছে কি তুমি কাউন্ট করতে পারছো 1 2 3 4 5 6 এরকম পরপর পরপর কাউন্ট করতে পারছো। তোমাকে যদি আমি বলি যে 5 এর আগের ন্যাচারাল নাম্বার কি, তুমি কিন্তু বলতে পারবে যে 4। 5 এর পরের ন্যাচারাল নাম্বার কি, তুমি বলতে পারবে 6। কেন? কারণ তুমি কাউন্ট করতে পারছো। তার জন্য সেট অফ ন্যাচারাল নাম্বার হচ্ছে কাউন্টেবল। ওকে, কিন্তু আনকাউন্টেবল জিনিসটা কি? আনকাউন্টেবল মানে হচ্ছে যেটা তুমি কাউন্ট করতে পারবে না। যেমন সেট অফ রিয়েল নাম্বার। তোমাকে যদি বলি যে 5 এর আগের রিয়েল নাম্বার কি, তুমি কি অ্যান্সার করবে? 4.9 বলবে? আমি বলবো না 4.9 নয়, 4.99। আর যদি বলবে 4.99 নয়, 4.99999। তার মানে হচ্ছে তুমি 5 এর আগে এক্স্যাক্টলি কোন রিয়েল নাম্বারটা আছে, কোন রিয়েল নাম্বারটা এক্সিস্ট করছে, তুমি সেটা কাউন্ট করতে পারছো না। তো সেটা হচ্ছে আনকাউন্টেবল। বোঝা গেল? সেট অফ ইরেশনাল নাম্বার, তোমাকে যদি বলি পাই একটা ইরেশনাল নাম্বার, পাইয়ের ঠিক আগের ইরেশনাল নাম্বার কি, বলতে পারবো না। সম্ভব নয় বলা। ঠিক কি না? তো এটা হচ্ছে তোমার কাউন্টেবল আর আনকাউন্টেবল, আনকাউন্টেবলের মধ্যে ডিফারেন্স। এবার কাউন্টেবলি ফাইনাইট একটা টপিক হয়, যেখানে হচ্ছে ফাইনাইট সেট সেটা সবসময় কাউন্টেবল। আর একটা হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট, সেটটা ইনফাইনাইট কিন্তু তুমি কাউন্ট করতে পারছো। ওকে, অনেকে কি মনে করে কাউন্ট করা মানে হচ্ছে টোটাল কতগুলো নাম্বার আছে সেটা কাউন্ট করতে পারছি, সেটা কিন্তু একদমই নয়। ওকে, কাউন্টেবল মানে হচ্ছে তুমি একটা দুটো মানে পরপর 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 কাউন্ট করতে পারছো যে এটার পরে এটা আছে, এটার পরে এটা আছে, সেটাকে বলা হচ্ছে কাউন্টেবল। তো তার জন্য বলা হয় ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল অনেক সময় কাউন্টেবলি ইনফাইনাইটই হয়, কাউন্টেবলি ইনফাইনাইট। তো যে সমস্ত কেসে দেখবে এরকম, তুমি যে আউটকাম গুলো বানিয়েছো সেই আউটকাম গুলো কোনো ফাইনাইট হচ্ছে অথবা কোনো তোমার ইনফাইনাইট হচ্ছে কিন্তু কাউন্টেবল হচ্ছে, তাই না? সেইগুলোকে বলা হবে তোমার ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। তুমি যদি আগের এক্সাম্পলটা দেখো, এই যে এখানে যে এক্সাম্পলটা আমি নিয়েছি, এখানে দেখো আমি কি কি লিখেছি, x0 x1 x2 আপ টু xn। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি x2 এর আগের আউটকামটা কি, তুমি চোখ বন্ধ করে বলতে পারবে x1। x2 এর পরের আউটকামটা কি আমি লিখিনি, কিন্তু তাও তুমি বলতে পারবে x3। তার জন্য এটা কি, এটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। বোঝা গেল? চলো নেক্সট। নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল।
A random variable capital X is said to be continuous if the spectrum of X is uncountable. Okay, if the spectrum of the random variable is uncountable. Okay, and and continuous in an interval. Continuous in an interval. ঠিক আছে? বলো, কারো কোনো কোশ্চেন আছে? প্রথম হচ্ছে আনকাউন্টেবল হবে, এটা সবসময় আনকাউন্টেবল হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কন্টিনিউয়াস ইন অ্যান ইন্টারভ্যাল। এক্ষেত্রে কি হচ্ছে যে যখন দেখবে যে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল তুমি বুঝতে পারছো না, কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল গুলো কি হয়, নর্মালি কোনো ফাংশন ফর্মে থাকে। কিরকম ফাংশন ফর্মে? যেমন ধরো আমি বলছি এরকম একটা, ধরো এফ এক্স ইকুয়ালস টু এরকম বলে দিল যে আহ, ধরো এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স বলবো। ওকে, এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স কোনো একটা ইন্টারভ্যাল বলে দিল, জিরো লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু এ, আর জিরো আদারওয়াইজ। এখানে তোমার বলে দিচ্ছে কি জিরো থেকে এ এই ইন্টারভ্যালের মধ্যে সাইন এক্স হচ্ছে, আর বাকি সমস্ত জায়গায় জিরো হচ্ছে। ওকে, তো অবভিয়াসলি তুমি এখান থেকে বুঝতে পারছো যে তোমরা কি জানো সাইন এক্সটা কি হয়, সাইন এক্সটা কন্টিনিউয়াস ফাংশন হয়। তো এটা তোমার কি হচ্ছে, কন্টিনিউয়াস ফাংশন হচ্ছে। আর অবভিয়াসলি সাইন এক্স ইটসেলফ, এটা তো এক্সটা কি হয় রিয়েল নাম্বারের উপর বেস করে থাকে, তো এটা আনকাউন্টেবল হবে। তো তার জন্য এই সেটটাকে বা এই ফাংশনটাকে আমরা কি বলছি, কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। ঠিক আছে, তো কন্টিনিউয়াসটা এভাবে অনেকটা বুঝতে পারবে যে এরকম ফাংশন ফর্মে দেওয়া থাকবে, কিন্তু ডিসক্রিটটা বোঝাটা খুব সহজ। আর ওখানে পার্টিকুলার তুমি ইন্ডিভিজুয়াল একটা একটা করে তুমি আউটকাম পাবে। ক্লিয়ার? ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে? সুমন? চলো, নেক্সট টপিক লেখো, প্রবাবিলিটি মাস ফাংশন। প্রবাবিলিটি মাস ফাংশন বা এটাকে শর্টে বলা হয় পিএমএফ। প্রবাবিলিটি মাস ফাংশন বা পিএমএফ জিনিসটা কি ভালো করে বুঝো। প্রবাবিলিটি মাস ফাংশন, প্রথম কথা হচ্ছে এই যে প্রবাবিলিটি মাস ফাংশন, এই টার্মটা ইউজ করা হয় ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য। এটা যেন মনে রাখবে, এই টার্মটা ইউজ করা হয় ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য। কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য কিন্তু প্রবাবিলিটি মাস ফাংশন টার্মটা ইউজ করা হয় না। কনসেপ্ট সেম, প্রবাবিলিটি মাস ফাংশন যে জিনিস ডিসক্রিটের জন্য ইউজ করা হয়, কন্টিনিউয়াসের জন্য ইউজ করা হয়, সেটাকে বলা হয় প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। সেটা একটু পরে করাচ্ছি। কনসেপ্ট সেম, কিন্তু দুটো আলাদা নাম আছে। ওকে, জিনিসটা কি বোঝো, ধরো তোমার কাছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল আছে ক্যাপিটাল এক্স। ওকে, আমি ধরে নিচ্ছি x1 x2 x3 আপ টু xn। ওকে, এবার এই যে x1 এটা তো একটা আউটকাম, তাই না? যেমন ধরো তুমি যখন ডাই থ্রো করছো, তখন তুমি ফার্স্ট আউটকাম পাচ্ছ ওয়ান। সেই ওয়ান যে আউটকামটা পেলে তার প্রবাবিলিটি কত হয় কে বলবে?
ওয়ান, টু, থ্রি। 1/6। তো এই যে এক্স, তুমি যে র্যান্ডম ভ্যারিয়েবল ডাই থ্রো করেছো, ছটা আউটকাম পেয়েছো, তুমি বলছো ওয়ান এর যে প্রবাবিলিটি সেটা হচ্ছে 1/6। একইভাবে টু এর যে প্রবাবিলিটি সেটাও হচ্ছে 1/6, থ্রি এর প্রবাবিলিটি সেটাও হচ্ছে 1/6। তো এই যে এক্সাম্পলটা নিয়েছি, এখানে সবার প্রবাবিলিটি সেম আসছে। ম্যান্ডেটরি নয় যে সবার প্রবাবিলিটি সেম আসবে, ডিফারেন্ট আসতেই পারে। তো এটাও হচ্ছে 1/6, এটাও হচ্ছে 1/6, এটাও হচ্ছে 1/6। তাহলে এখানে যে টার্মগুলো লিখলে, এই টার্মগুলো কি হচ্ছে, এরা প্রত্যেকে হচ্ছে কি প্রবাবিলিটি। কার প্রবাবিলিটি? তুমি যে আউটকাম গুলো পেয়েছো ইন্ডিভিজুয়াল প্রত্যেকের প্রবাবিলিটি। একইভাবে আমি এখানে ধরে নিচ্ছি x1 এর প্রবাবিলিটি হচ্ছে f1, ওকে। x2 এর প্রবাবিলিটি হচ্ছে f2, x3 এর প্রবাবিলিটি হচ্ছে f3, ডট 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 করে xn এর প্রবাবিলিটি হচ্ছে fn। তাহলে দুটো জিনিস নোটিস করো। ফার্স্ট কেসে আমরা যে আউটকাম গুলো পেয়েছিলাম, সেগুলোকে আমি একটা র্যান্ডম ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, সেটার নাম দিয়েছিলাম ক্যাপিটাল এক্স, ওকে। আর সেকেন্ড কেসে কি হচ্ছে, আমি প্রত্যেকটা র্যান্ডম ভ্যারিয়েবলের করসপন্ডিং আমি প্রবাবিলিটি পেয়েছি। সেই যে প্রবাবিলিটি গুলো আমি নাম দিয়েছি f1, f2 আপ টু fn, এই প্রত্যেকটা প্রবাবিলিটিকে একসাথে আমি একটা ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করি, ওকে, যেটাকে বলা হয় px। p এরকম লেখা হয় px ইকুয়ালস টু xi, px ইকুয়ালস টু xi। এটার মানে কি? মানে হচ্ছে প্রবাবিলিটি অফ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল xi। এটা কি, ক্যাপিটাল এক্সটা কি রিপ্রেজেন্ট করছে? র্যান্ডম ভ্যারিয়েবল। আর xi টা কি রিপ্রেজেন্ট করছে? xi টা রিপ্রেজেন্ট করছে আমার যে আউটকাম, ইন্ডিভিজুয়াল যে আউটকাম সেটা। আর পিটা কি রিপ্রেজেন্ট করছে? পিটা রিপ্রেজেন্ট করছে প্রবাবিলিটি। এটা কিভাবে বলবে? প্রবাবিলিটি অফ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল xi। বোঝা গেল? প্রবাবিলিটি অফ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল xi। সেটা কি কি আমরা পাচ্ছি, যখন x1 হবে তখন f1, যখন x2 হবে তখন f2, x3 হলে f3, এরকম, ওকে। তো সমস্ত প্রবাবিলিটিকে একসাথে আমি যে ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করছি, কোন ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করছি? px ইকুয়ালস টু xi, এই ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো যে ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করছি সেই ভ্যারিয়েবলটাকে বলা হয় প্রবাবিলিটি মাস ফাংশন। কারো কোনো কোশ্চেন আছে? স্যার এটা ডেফিনেশনটা কি বলবেন একবার, বলুন। মানে লিখে দেবো বলছো না প্রবাবিলিটি বুঝে নেবো? মাস ফাংশন, এটা প্রবাবিলিটি মাস ফাংশন মানে হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটি গুলোকে একসাথে যে ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাকে বলা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন, বা যে ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাকে বলা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন। এই যে f1, f2 করে তুমি যে আউটকাম গুলো পেয়েছো না, f1, f2, f3, সমস্ত প্রবাবিলিটি গুলোকে একসাথে একটা ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে px, ওকে। তা তুমি বলতে পারো px ইকুয়ালস টু xi। px লিখলে কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? বলো, ঠিক আছে না? স্যার আই এর ভ্যালুটা কি ওই 1 2 3 এগুলো বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, 1 2 3 ওগুলো আছে। এই তো px ইকুয়ালস টু xi লিখেছি। তো যদি আমি বলি px ইকুয়ালস টু x1, তো কত হবে? সেটার ভ্যালুটা কত আসবে? মানে এটা কি F1 হবে। f1 হবে। আবার যদি আমি বলি px ইকুয়ালস টু x100, সেটা কত হবে? f100। এরকম xn পর্যন্ত গিয়ে xn এর রেসপেক্টে তোমার প্রবাবিলিটি কত আছে দেখবে, তো সেটা হবে। ঠিক আছে না? একটা অঙ্ক করি, দেখো জিনিসটা বুঝতে পারছো কি? ধরো এরকম বললাম যে
ধরো দুটো তোমার কয়েন একসাথে থ্রো করা হয়েছে। দুটো কয়েন একসাথে থ্রো করলে তুমি কতগুলো আউটকাম পাবে? চারটে। চারটে আউটকাম। দুটো কয়েন একসাথে থ্রো করলে চারটে আউটকাম পাবে। সেই চারটে আউটকাম কি কি? আউটকাম গুলোকে আমি এস ইকুয়ালস টু বলে, যেহেতু স্পেকট্রাম বলেছিলাম না, এস ইকুয়ালস টু বলে আউটকাম গুলো লিখবো। বলো আউটকাম গুলো কি কি? দুটো কয়েন একসাথে থ্রো করেছো, তো হেড দুটোই হেড হেড হতে টেল। পারে। হেড হেড, হেড টেল, টেল টেল টেল। হেড, টেল টেল, এই চারটে হতে পারে। আচ্ছা এই দুটো কি সেম জিনিস? হেড টেল আর টেল হেড, বলো। হেড টেল আর টেল হেড, এই দুটো কি সেম জিনিস? হ্যাঁ। তো সেম জিনিস যদি হয়, তাহলে তো সেটের ডেফিনেশন কি বলছে? যে কালেকশন অফ ডিসক্রিট এলিমেন্ট বা ডিস্টিংক্ট এলিমেন্ট, সরি ডিসক্রিট না, কালেকশন অফ ডিস্টিংক্ট এলিমেন্ট বলা হয় না সেটের ডেফিনেশনে? তো এই দুটো তো একসাথে থাকা উচিত নয়। দুটো একসাথে কেন রেখেছে? বলো, এনি আইডিয়া? এরা দুটো এক নয়, সেম নয়। হেড টেল আর টেল হেড এরা কখনোই সেম নয়। কারণ হচ্ছে এই যে আউটকাম গুলো তুমি লিখেছো, এই আউটকাম গুলো হচ্ছে অর্ডার মেনটেন করে। এটা হচ্ছে এই যে প্রথম যে হেড লিখেছো, এটা হচ্ছে ফার্স্ট কয়েনের হেড, এটা হচ্ছে সেকেন্ড কয়েনের হেড। একইভাবে এটা হচ্ছে ফার্স্ট কয়েনের হেড, এটা হচ্ছে সেকেন্ড কয়েনের টেল, এটা হচ্ছে ফার্স্ট কয়েনের টেল, এটা হচ্ছে সেকেন্ড কয়েনের হেড। বুঝতে পারলে? তো এটা হচ্ছে সে অর্ডারটা ফলো করবে, যার জন্য হেড টেল আর টেল হেড এটা কখনোই সেম নয়। ঠিক আছে? হুম। নেক্সট। তাহলে আমি এখানে চারটে আউটকাম পেলাম। এই চারটে আউটকাম থেকে আমি কি করব? আমি বানানোর চেষ্টা করব যে অ্যাটলিস্ট ওয়ান হেড আসার প্রবাবিলিটি। ওকে, দিয়ে তার পিএমএফটা বানাবো। অ্যাটলিস্ট ওয়ান হেড আসার প্রবাবিলিটি, যেটা তার পিএমএফ বানাবো, প্রবাবিলিটি মাস ফাংশন। তো প্রথম কথা হচ্ছে, এই যে র্যান্ডম ভ্যারিয়েবল যেটা আছে সেটাকে তুমি কি করবে? নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করবে। কিরকম নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করবে? আমি কি বললাম? অ্যাটলিস্ট একটা এর এসেছে এরকম রেজাল্ট গুলো তুমি কালেকশন করবে। তো এখানে দেখো প্রথম কেসে কি আছে? দুটো হেড এসছে। সেকেন্ড কেসে একটা হেড এসছে। থার্ড কেসে একটা হেড এসছে। এখানে কতগুলো হেড এসছে? জিরোটা হেড এসছে, কোনো হেড আসেনি। তো তোমার কাছে কতগুলো আউটকাম এসছে? জিরো, ওয়ান আর টু, ঠিক কিনা? তো জিরো লিখলে, ওয়ান লিখলে, টু লিখলে, এটা কি হলো আমার র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স। কারণ আমি কন্ডিশন এটাই দিয়েছিলাম যে নাম্বার অফ আউটকামস হোয়ার at least one head is occurring. ওকে, at least one head। তো এই সমস্ত আউটকাম গুলো আমি পেলাম জিরো, ওয়ান আর টু, যেহেতু নাম্বার অফ বলেছিলাম। আচ্ছা এবার আমি এদের প্রবাবিলিটি বের করবো। পি এক্স, শুধু পি এক্স লিখলাম। ওকে, তুমি আমাকে বলো জিরো যে আউটকামটা এসছে তার প্রবাবিলিটি কত? ভেবে বলবো। ভুল বলো, কোনো ক্ষতি নেই, কিন্তু চেষ্টা করো। 1/4। 1/4, ভেরি গুড। জিরো কোথায় এসছে? জিরো মানে কি? সেখানে কোনো রকমের হেড নেই। হেড নেই কোন কেসে? টেল টেল যেখানে এসছে সেখানে। এই কেসটাতে তুমি দেখতে পাচ্ছ কোনো রকমের হেড নেই। তো টোটাল আউটকাম কতগুলো? চারটে। চারটের মধ্যে টেল টেল কতবার এসছে? একটা। তাহলে তোমার এখানে প্রবাবিলিটি কত হবে? 1/4।
ঠিক আছে, একইভাবে 1 এর প্রবাবিলিটি কত হবে? 2/4। 2/4, তার মানে হচ্ছে হাফ। ঠিক তো? আর 2 এর প্রবাবিলিটি কত হবে? 1/4। ঠিক কিনা? ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা পেলে এটাকেই বলা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন। এই যে পিএক্স যেটা দিয়ে রিপ্রেজেন্ট করলে এটাকেই বলা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন। ক্লিয়ার? এবার প্রবাবিলিটি মাস ফাংশনে দুটো খুব ইম্পর্টেন্ট এবং মানে এমন কিছু না যে বিরাট কঠিন কিছু, সেরকমও না। তবে এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল কিছু প্রপার্টি আছে, সে প্রপার্টি তোমরা অলরেডি জানো। কিরকম প্রপার্টি? আচ্ছা, এখানে যে জিনিসগুলো লিখেছি, এই যে জিনিসগুলো, এই যে জিনিসগুলো, এগুলো প্রত্যেকে কি? এরা প্রত্যেকে তো প্রবাবিলিটি, নাকি না? আর আমরা কি জানি প্রবাবিলিটির রেঞ্জ কত হয় বলো তো? প্রবাবিলিটির রেঞ্জ কত? 0 to 1। 0 to 1, মানে 0 থেকে স্টার্ট হবে, 1-এ গিয়ে শেষ হবে, ক্লোজড ইন্টারভ্যাল 0। ওকে, তাহলে এখানে এই যে পিএক্স লিখেছো, তাহলে প্রত্যেকটা প্রবাবিলিটি কি হচ্ছে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হচ্ছে, নাকি না? প্রত্যেকটা প্রবাবিলিটি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হচ্ছে। আর কি বলতে পারবে? ভাবো। লেস আর দেন ইকুয়াল টু 1। লেস দ্যান ইকুয়াল, ওটা তো হয়ে যাচ্ছে, মানে একবারই বলে দিচ্ছে, ওটা রেঞ্জের, ওই রেঞ্জের মধ্যে হচ্ছে। আর কি বলতে পারবে? প্রবাবিলিটিতে মনে করো বেসিক ফান্ডামেন্টাল প্রপার্টি কিছু। টোটাল প্রবাবিলিটি সবসময় কি হয়? টোটাল প্রবাবিলিটি সবসময় হয় 1। তুমি এই যে তিনটে প্রবাবিলিটি পেয়েছো, তিনটে প্রবাবিলিটি অ্যাড করো, দেখো 1-ই আসছে। এটা সব সময় হবে, তুমি যতগুলোই আউটকাম পাও না কেন, টোটাল প্রবাবিলিটি সবসময় 1 হবে। ওকে, তো দুটো পয়েন্ট করো, একটা পয়েন্ট দেখো যে, দেখো এরকম ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ পিএমএফ। ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ পি। ফার্স্ট প্রপার্টি কি? ফার্স্ট প্রপার্টি তুমি বলছো যে প্রত্যেকটা প্রবাবিলিটি সেটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হচ্ছে, তাহলে এফ আই পিএমএফ কে আমরা এফ আই বলছিলাম না, ইন্ডিভিজুয়াল পিএমএফ কে। এই যে এফ 1, F2, F3, প্রত্যেকটা এফ আই কি হচ্ছে? এফ আই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হচ্ছে। ওকে, একইভাবে লেস দ্যান ইকুয়ালস টু 1 হবে। তো এটাও লিখতে পারো বা এরকমও লিখতে পারো, 0 লেস দ্যান ইকুয়ালস টু এফ আই লেস দ্যান ইকুয়ালস টু। ঠিক আছে, নেক্সট। নাম্বার 2। নাম্বার 2 বলছে টোটাল প্রবাবিলিটি কি হচ্ছে? টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। তো তুমি এটা বলতে পারো যে সামেশন I equals to 1 to n fi, this is equals to 1. Okay? Summation I equals to 1 to n fi, this is equals to n. Yes, sir. Sorry, this is equals to 1. Wait for the chart sesh. ঠিক আছে, আচ্ছা, ভয়েস শুনতে কোনো প্রবলেম হচ্ছে না তো? না স্যার। চলো, এবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন বানানো।
ওকে, ডিসক্রিটের জন্য ডিস্ট্রিবিউশন ফাংশন একরকম হয়, আবার কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য তোমার ডিস্ট্রিবিউশন ফাংশন একরকম হবে। তো এখন আমরা প্রথমে শিখবো যে ডিস্ট্রিবিউশন ফাংশন কিভাবে বানাতে হয় ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য। তো ইয়ে করো, টপিকের নাম লেখো যে ডিস্ট্রিবিউশন ফাংশন ফর ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। ডিস্ট্রিবিউশন ফাংশন ফর ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, ভালো করে শিখবে। আর এই যে টপিকটা, এই টপিক থেকে ডেফিনেটলি একটা কোশ্চেন পাবে, যেগুলো আমি স্টার মার্ক করবো, অবশ্যই তোমরা স্টার মার্ক করবে। তো এখান থেকে কোশ্চেন 5 মার্কস ডেফিনেটলি পাবে। ডিস্ট্রিবিউশন ফাংশন বানানো, আমরা একটু আগে যে কোশ্চেনটা করলাম ওটার ডিস্ট্রিবিউশন ফাংশনটা বানাই, তারপরে আমরা অন্য অঙ্ক প্র্যাকটিস করব। ওকে, এখন যে কোশ্চেনটা করলাম সেটা, সেক্ষেত্রে আমাদের র্যান্ডম ভেরিয়েবল কি ছিল, এক্স ছিল 0, 1 আর 2। ওকে, আর পিএক্স কি ছিল, 0 এর জন্য আমরা পেয়েছিলাম 1/4, 1 এর জন্য পেয়েছিলাম হাফ, আর 2 এর জন্য পেয়েছিলাম 1/4। ঠিক কিনা বলো? এবার এটার আমাদের কি করতে হবে, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন ফাংশন বানাতে হবে। ওকে, ডিস্ট্রিবিউশন ফাংশনকে এফএক্স লিখতে পারো, এফএক্স ইকুয়ালস টু ডিস্ট্রিবিউশন ফাংশন, এফএক্স ইকুয়ালস টু, ভালো করে বুঝবে। তোমার এখানে ইন্টারভ্যালটা স্টার্ট হচ্ছে কোথায়, এই 0-তে, ঠিক কিনা? 0 থেকে ইন্টারভ্যালটা স্টার্ট হচ্ছে। এখন বলা হচ্ছে যে এই আগে, জিরোর আগে কি আছে, মাইনাস ইনফিনিটি। তো মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত যে ইন্টারভ্যালটা, সেখানে প্রবাবিলিটি কি তোমাকে 0 ধরতে হবে। কি বললাম, মাইনাস ইনফিনিটি থেকে 0 ঠিক আগে পর্যন্ত, 0 ঠিক আগে পর্যন্ত, এক্স্যাক্টলি ইকুয়ালস টু 0 নয়, 0 ঠিক আগে পর্যন্ত যে ইন্টারভ্যালটা হচ্ছে সেখানে তোমাকে প্রবাবিলিটি কত ধরতে হবে, 0 ধরতে হবে। ওকে, তাহলে এবার বলো, তাহলে এখানে তুমি যখন করবে fx ইকুয়ালস টু 0 লিখবে। ওকে, কোথায়, সেটা হচ্ছে when x is less than 0। ভালো করে বুঝবে, x লেস দ্যান 0 মানে কি বোঝাচ্ছে, মাইনাস ইনফিনিটি থেকে 0 ঠিক আগে পর্যন্ত। ওকে, সেই রিজিয়নে তোমার প্রবাবিলিটি হচ্ছে কত, 0। ক্লিয়ার? নেক্সট, তাহলে আমি 0 ঠিক আগে পর্যন্ত নিয়েছিলাম, এবার আমি কোন ইন্টারভ্যালটা নেব, এবার আমি নেব এক্স্যাক্টলি 0 থেকে, এক্স্যাক্টলি 0 থেকে 1 এর ঠিক আগে পর্যন্ত। ওকে, এক্স্যাক্টলি 0 থেকে 1 এর ঠিক আগে পর্যন্ত নিচ্ছি। তাহলে সেখানে তুমি রেঞ্জটা কিরকম লিখবে, সেখানে লিখবে 0 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান 1। বোঝা গেল? 0 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান 1। তাহলে এখানে ভ্যালুটা কত আসবে, মন দিয়ে শুনবে। এখানে ভ্যালুটা আসবে, তোমাকে দেখতে হবে ইকুয়াল সাইনটা কোথায় আছে। ইকুয়াল সাইনটা কার সাথে আছে, 0-র সাথে, একই না? ইকুয়াল সাইনটা কি আছে, 0-র সাথে আছে। তাহলে 0-র যে প্রবাবিলিটি আছে সেই প্রবাবিলিটি প্লাস তার ঠিক আগের প্রবাবিলিটি। বোঝা গেল? 0-র প্রবাবিলিটি প্লাস তার ঠিক আগের প্রবাবিলিটি। তাহলে এখানে কত হচ্ছে, 0-র প্রবাবিলিটি কত আছে, 1/4, তার ঠিক আগের প্রবাবিলিটি কত আছে, 0। তাহলে 0 প্লাস 1/4। ক্লিয়ার? তাহলে আমি 1 এ শেষ করলাম, এবার 1 থেকে, মানে এক্স্যাক্টলি ইকুয়ালস টু 1 থেকে 2 এর ঠিক আগে পর্যন্ত নেব। 1 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান 2। ওকে, 1 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান 2। সেম কনসেপ্ট, ইকুয়ালস টু কোথায় আছে, 1 এ আছে। 1 এর প্রবাবিলিটি নেবে প্লাস তার ঠিক আগের প্রবাবিলিটি নেবে। তো 1 এর প্রবাবিলিটি কত আছে, হাফ, তার ঠিক আগের প্রবাবিলিটি কত, 0 প্লাস 1/4 মানে হচ্ছে 1/4, তাহলে প্লাস 1/4।
ঠিক আছে, এবার লাস্ট ওয়ান। তাহলে 2 এর জাস্ট আগে পর্যন্ত শেষ হয়েছিল, এবার 2 থেকে তার পরে যত আছে, তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 2 হচ্ছে, হ্যাঁ কিনা? এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 2, তো 2 এর প্রবাবিলিটি কত আছে? 2 এর প্রবাবিলিটি হচ্ছে 1/4 প্লাস তার আগের প্রবাবিলিটি, তার আগের প্রবাবিলিটি কত আছে? হাফ প্লাস 1/4। ক্লিয়ার? এটা, এই যে জিনিসটা আমি বানালাম, এই জিনিসটাকেই বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন ফর ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। একদম সহজ জিনিস, তাও স্টুডেন্টরা ভুল করে। ভালো করে দেখো, যদি কোনো কোশ্চেন থাকে আবার জিজ্ঞেস করো। ঠিক আছে, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ডিস্ট্রিবিউশন ফাংশন কিন্তু পুরো তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত তোমাকে কাউন্ট করতে হবে। দেখো আমি সেটাই করেছি, মাইনাস ইনফিনিটি থেকে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, তার মানে আপ টু প্লাস ইনফিনিটি আমি নিয়ে নিয়েছি। ওকে, অনেকে কি করে, যেহেতু মাইনাস ইনফিনিটি ওই রিজিয়নটা জিরো হচ্ছে, তার জন্য ওটাকে লেখে না, কিন্তু সেটা করবে না। ওকে, ওটা লিখবে যেমন আমি এখানে করেছি। সবসময় মাথায় রাখবে ডিস্ট্রিবিউশন ফাংশন জিরো থেকে স্টার্ট হবে, এবং লাস্ট যে তুমি প্রবাবিলিটি পাচ্ছ তার সামেশন সেটা সবসময় 1 হবে। এটা যেন মাথায় থাকে, তুমি চেক করে দেখে নাও, আমি জিরো থেকে স্টার্ট করেছি, লাস্ট যেটা পেয়েছি সেটা দেখো 1 এসছে। ওকে, এই জিনিসটা যেন মাথার মধ্যে থাকে। যদি তুমি দেখো যে লাস্ট যেটা এসছে সেটা 1 হচ্ছে না, তাহলে তুমি কোথাও ক্যালকুলেশন ভুল করেছো, 1 আসবেই ডেফিনেটলি। ঠিক আছে, বেশ, তাহলে আচ্ছা, এখানে আর কোনো কোশ্চেন নেই তো? চলো একটা কোশ্চেন করব, কোশ্চেনটা ভালো করে বুঝবে, বুঝে সেটাকে অ্যান্সার করবে। দেখো, a random variable capital X has the following probability mass function. মাস ফাংশনটা লিখে নাও, x আর এখানে হচ্ছে পি এক্স ইকুয়ালস টু পি এক্স, 0 1 2 3 4 5 6 7। জিরোর জন্য 0, 1 এর জন্য কে, 2 কে, 2 কে, 3 কে, কে স্কোয়ার, 2 কে স্কোয়ার, 7 কে স্কোয়ার প্লাস কে। ওকে, ফার্স্ট ওয়ান, determine the constant k, determine the constant k। নাম্বার 2, নাম্বার 2 হচ্ছে evaluate, evaluate p x less than 6, p x greater than equals to 6, আর p 3 less than x less than equals to 6। Number 3, find the minimum value
of x, so that px less than equals to x is greater than half. Or number 4, obtain the distribution function fx. ওকে, ফার্স্ট হয়েছে না সবার কপি করা? প্রথম যে কোশ্চেনটা আছে, ডিটারমাইন দ্য কনস্ট্যান্ট কে, এটার ভ্যালু কিন্তু আমি বলে দেবো না, এটা তোমাদেরকেই করতে হবে। তুমি আমাকে প্রথমে বলো যে কে এর ভ্যালুটা তুমি কি করে পাবে। স্যার সব কটা এই পিএক্স অ্যাড করে দিয়ে ইকুয়াল টু 1। ভেরি গুড। আমি কি বলেছিলাম, টোটাল প্রবাবিলিটি সবসময় 1 হয়। তো তোমার কাছে যতগুলো প্রবাবিলিটি দেওয়া আছে সেই প্রবাবিলিটি গুলোকে তুমি অ্যাড করবে, অ্যাড করলে তুমি যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে 1। ওকে, ঠিক আছে। তো সেটা করো, দিয়ে কে এর ভ্যালুটা পুট করো, ঠিক আছে। কত আসতে বলবে। বলো কত আসছে, কে ইজ ইকুয়ালস টু
বলবে না? ক্যালকুলেশন করতে পারছো না এমন তো নয়। 10k² এখানে 9k আছে, আমার আছে কত, -10, তাহলে +10k -k -1 = 0। স্যার -1 এসছে একটা, আর একটা 10, 1/10। হুম, 10k যদি কমন নাও তাহলে তোমার এখানে আসছে k+1, আর এখানে যদি মাইনাস কমন নাও তাহলে তোমার আসছে k+1, দিস ইজ ইকুয়ালস টু 0। সো এখান থেকে পাচ্ছ k+1 আর 10k -1, দিস ইজ ইকুয়ালস টু 0। তার মানে পাচ্ছ k ইজ ইকুয়ালস টু -1 and 1/10, এই দুটো ভ্যালু পাচ্ছ, ঠিক কিনা? দুটোই কি অ্যান্সার হবে? 1/10 হবে শুধু। মাইনাসটা হবে না কেন? 0 থেকে 1 এর মধ্যে হবে। এটা কি? অ্যান্সার কারেক্ট, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে দেখো, এখানে যে এই যে ভ্যালুটা দিয়ে দিয়েছে না, অ্যাকচুয়ালি এগুলো প্রত্যেকটাতে এক একটা করে প্রবাবিলিটি, k, 2k, 3k, এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রবাবিলিটি। এই যে k এর ভ্যালুটা সেটাও কিন্তু প্রবাবিলিটি, যে কন্ডিশন সেগুলো কিন্তু মেনটেন করবে। তো এখানে যেহেতু k হচ্ছে প্রবাবিলিটি, তো অবভিয়াসলি k এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে হতে হবে, তার জন্য -1টা নিতে পারবে না। ওকে, তো নিচে লেখো, সো দ্য ভ্যালু অফ k ইজ, so the value of k is 1/10, ঠিক আছে? So the value of k is 1/10। নাম্বার 2, সেকেন্ড কোশ্চেন কি আছে? সেকেন্ড কোশ্চেন বলেছে ইভালুয়েট probability x less than 6। ওকে, probability of x less than 6, probability of x less than 6 বলেছে না, তার মানে কি, অ্যাকচুয়ালি কি জানতে চাইছে বলো? 6 এর থেকে ছোট যতগুলো ভ্যারিয়েবল আছে তাদের প্রবাবিলিটি জানতে চাইছে, ঠিক কিনা? তার মানে তোমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে probability of x equals to 0 প্লাস probability of x equals to 1 প্লাস probability of x equals to 2 প্লাস probability of x equals to 3 প্লাস probability of x equals to 4 প্লাস probability of x equals to 5। যেহেতু লেস দ্যান 6 আছে, লেস দ্যান ইকুয়ালস টু 6 থাকলে 6টাকেও নিতে হবে। এবার তুমি এতগুলো অ্যাড করতে পারো, অথবা অথবা তুমি কি করতে পারো, তুমি জানো টোটাল প্রবাবিলিটি তোমার 1 হচ্ছে, তো তুমি এটাও করতে পারো, দুটো একই জিনিস, যে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 6 করে নিলে, হ্যাঁ কি না? একই তো জিনিস, প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান 6 আর 1 মাইনাস প্রবাবিলিটি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 6, দুটো একই জিনিস। এবার তুমি এটা করো যে 1 মাইনাস, এটার মানে কি, probability of x equals to 6 প্লাস probability of x equals to 7, ঠিক কিনা? এবার 6 আর 7 এর জন্য ভ্যালু কত এসেছে পুট করে দাও, মাইনাস, আচ্ছা x equals to 6 এর জন্য কত ছিল, 2k², আর k এর ভ্যালু এসেছে তোমার 1/10, মানে হচ্ছে 2/100, প্লাস 7 এর জন্য হচ্ছে 7k² প্লাস k, মানে হচ্ছে তোমার 7/100 প্লাস 1/10। সিম্পলিফাই করো, সিম্পলিফাই করে কত আসছে আমাকে বলো। এইটটি ওয়ান বাই হান্ড্রেড, ঠিক, 81/100। ওকে, বেশ, এবার সেকেন্ড কোশ্চেন আসো।
সেকেন্ড কোশ্চেন না, সেকেন্ড পি এক্স লেস দ্যান 6, তারপর আছে পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 6। এখানে করে দিচ্ছি পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 6। সেটা তো তুমি অ্যাকচুয়ালি এটাই না, এই যে এটাই তো পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 6। সেটা ক্যালকুলেট করে নাও। 2/100 প্লাস 7/100 প্লাস হচ্ছে 1/10, এই জিনিসটা 9/100 প্লাস 1/10। ওকে, তার মানে হচ্ছে কত 90 divided by 100। বা তুমি যদি 1 মাইনাস এই 81/100 করতে, সেখানে তুমি অ্যান্সার পেয়ে যেতে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট বলেছে পি 3 লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু 6। পি 3 লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু 6। তার মানে কত জানতে চাইছে এখানে? 3 এর থেকে বড়, 6 এর থেকে ছোট। তাহলে probability of x equals to 4 plus probability of x equals to 5 plus probability of x equals to 6। probability of x equals to 4 কত বলেছে? 4 এর জন্য হচ্ছে 3k, তার মানে হচ্ছে 3/100 প্লাস 5 এর জন্য হচ্ছে k স্কয়ার, আচ্ছা 3k বলেছে, তাহলে 3/10, 3/10 x equals to 5 হচ্ছে k স্কয়ার, মানে হচ্ছে 1/100 প্লাস x equals to 6 এর জন্য 7/100 প্লাস 1/10। সিম্পলিফাই করো, কত আসছে দেখো, 30 প্লাস 1 প্লাস 7 প্লাস 10 ডিভাইডেড বাই 100, তাহলে কত হচ্ছে 48। স্যার ওটা পি এক্স ইকুয়াল টু 6 আছে না? বলো x এর, একদম লাস্টেরটা, তাহলে আমরা 7 এর প্রবাবিলিটি নেব কেন? ও আমি 7 লিখেছিলাম, ও 2k স্কয়ার আছে 6 এর জন্য, সরি প্লাস 2k স্কয়ার মানে হচ্ছে 2/100, তাহলে হচ্ছে এখানে 30 প্লাস 3 ডিভাইডেড বাই 100, 33/100। ঠিক আছে, এবার বলেছে নেক্সট কোশ্চেন, obtain the minimum value of x so that px less than equals to x greater than half। মানে x এর কোন ভ্যালুর জন্য তুমি প্রবাবিলিটি গ্রেটার দেন হাফ পাবে, সেটা তোমাকে বের করতে হবে, এবং এটা তোমাকে একটা 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 করে চেক করে দেখতে হবে। ওকে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। তাহলে প্রথম তুমি চেক করো যে পি এক্স ইকুয়ালস টু 0 জন্য, পি এক্স ইকুয়ালস টু 0 জন্য চেক করো, পি এক্স ইকুয়ালস টু 0 জন্য কত ভ্যালু দেওয়া আছে? প্রথমটা মানে 0 আছে, তাই না? 0, তো ওটা ছাড়ো। তারপর probability of x less than equals to 1 করো, সেটা কত আসছে? সেটা বলে দিয়েছে তোমার k বলেছে, তাই না? মানে 1/10। ওকে, 1/10 obviously less than half, তোমাকে করতে হবে কি, কোশ্চেনে বলেছে গ্রেটার দ্যান হাফ। তাহলে তারপরে probability of x less than equals to 2 করো, কত আসছে দেখো, লেস দ্যান ইকুয়ালস টু করলে, লেস দ্যান ইকুয়ালস টু মানে কি, প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 2, তাহলে তোমার কত আসছে এখানে, কতগুলো কত আছে, k 2k, হ্যাঁ k আর 2k, তাহলে 1/10 প্লাস 2/10 মানে হচ্ছে 3/10। এটাও দেখো লেস দ্যান হাফ হচ্ছে, তাই না? 3/10 মানে 0.3। ওকে, probability of x less than equals to 3 করো, less than equals to 3 করলে কত হচ্ছে, এক তো
এই 3/10 পর্যন্ত হবে, প্লাস থ্রির যে প্রবাবিলিটি, থ্রির প্রবাবিলিটি বলে দিয়েছে 2k, 2k এর জন্য হচ্ছে তোমার 2/10 মানে হচ্ছে 5/10, 5/10 মানে হচ্ছে হাফ। ওকে, তাহলে যখন x = 3 হচ্ছে, তুমি যে ভ্যালুটা পাচ্ছ সেটা হচ্ছে হাফ, কিন্তু কোশ্চেন চেয়েছে হয়তো গ্রেটার দ্যান হাফ। তাহলে x = 4 এর জন্য ট্রাই করে দেখো, x < 4, তাহলে এক তো তোমার এখানে 5/10 হচ্ছে, প্লাস 4 এর জন্য বলেছে কত, 3k, মানে 3/10, তো অবভিয়াসলি এটা বেটার দ্যান হাফ। ওকে, তাহলে নিচে লিখে দাও, সো দ্য মিনিমাম ভ্যালু অফ x, minimum value of x is 4। এবার হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশনটা তোমাকে বের করতে হবে, নাম্বার 4। এটা আমি হেল্প করব, কিন্তু আমি চাই তোমরা আগে ট্রাই করো। ওকে, এটা তোমরা ট্রাই করো, তারপর আমাকে পাঠাও, আমি দেখি তোমরা ঠিক করেছো কিনা, তারপর আমি করে দেবো, ঠিক আছে?
কুশল ভুল করেছো। কুশল, তুমি যে সেকেন্ড লাইনে যেটা করেছো না, 0 < x < 1, আমি কি বলেছিলাম সেখানে তুমি জিরোর প্রবাবিলিটি লিখবে প্লাস তার আগের প্রবাবিলিটি। জিরোর প্রবাবিলিটি কত আছে? জিরোর প্রবাবিলিটি আছে 0, তাই না? তুমি তো এটা ভুল করেছো। হুম, রূপান্তরটা ঠিক আছে। ঠিক আছে, আর কি করেছো? অর্ণিতা, কুশল, সুমন। ব্যাপার হয়নি। চলো শুরু করে দিচ্ছি। ফার্স্ট f(x) প্রথম তুমি 0 নাও, সেটা কার জন্য নেবে? যখন x<0 করছে। ওকে, তারপরে হচ্ছে 0 < x <1, তার জন্য হবে তোমার 0, কারণ জিরোর প্রবাবিলিটি 0 বলে দিয়েছে। তারপর হচ্ছে 1 < x <2, সেটার ক্ষেত্রে 1 এর জন্য কে বলা আছে, তার মানে এখানে আসবে তোমার কত? 1/10। ওকে, 1/10 প্লাস 0 আর কি। তারপর হচ্ছে 2 < x <3, 2 এর জন্য বলেছে 2 কে, মানে 2/10 প্লাস 1/10 মানে হচ্ছে 3/10। তারপর 3 < x <4, 3 এর জন্য হচ্ছে 2 কে। তো 2 মানে 2/10 প্লাস 3/10, একই না, একবার লিখে দিচ্ছি। 2/10 প্লাস 3/10, তাহলে কত হচ্ছে? 5/10। ওকে, 5/10 মানে হাফ, সে তুমি লিখতেও পারো নাও লিখতে পারো, 5/10 রাখলেও কোনো অসুবিধা নেই। নেক্সট
4 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 5। 4 এর প্রবাবিলিটি হচ্ছে 3k, তাহলে 5/10 প্লাস 3/10, ওকে, তাহলে হচ্ছে 8/10। নেক্সট 5 less than equals to x less than 6, তাহলে 8/10 প্লাস 5 এর জন্য হচ্ছে k স্কয়ার, তাহলে 8/10 প্লাস হচ্ছে 1/100, ওকে, 1/100, তার মানে হচ্ছে 81 divided by 100, ওকে। নেক্সট 6 less than equals to x less than 7, 6 এর জন্য হচ্ছে 2k স্কয়ার, তাহলে 81/100 plus 2/100, okay, 83 divided। নেক্সট হচ্ছে তোমার 7 less than equals to x, আচ্ছা একবারে করে দিই, 7 greater than equals to x greater than equals to 7, তাহলে 83/100 প্লাস এর সাথে অ্যাড হচ্ছে 7k স্কয়ার প্লাস k, মানে 7/100 প্লাস 1/10, কত আসছে বলো? 83 প্লাস 7 মানে হচ্ছে 90, 90 প্লাস এখানে 10 মানে হচ্ছে 100। So, এই যে জিনিসটা পেলে এটাই হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন ফাংশন। না এটা একটু সুন্দর করে লিখবে, আমার একটু কেমন যেন দেখে গেছে। এই টাইপের কোশ্চেন কিন্তু একটা তোমরা এক্সামে পাবে, ওকে। দেখবে আমি পিডিএফ এর মধ্যে কিছু প্রিভিয়াস ইয়ার অ্যাড করে দিয়েছি। আচ্ছা একটা কোশ্চেন যেটা স্টুডেন্টরা নরমালি পারে না, ওই কোশ্চেনটা আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা বাড়িতে একটু ট্রাই করো, ওকে। আমি আমার বিশ্বাস তোমরা পারবে না, ট্রাই করো, দেখো পারছো কিনা। কোশ্চেনটা হচ্ছে এটাই যে f(x) বলেছে ক্যাপিটাল এ যখন মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন -1, ওকে। ক্যাপিটাল বি যখন -1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 0, সি যখন 0 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 2, আর ডি যখন তোমার 2 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইনফিনিটি। এটা হচ্ছে তোমার একটা ডিস্ট্রিবিউশন ফাংশন বলে দেওয়া আছে, আর এর সাথে দুটো জিনিস বলে দেওয়া আছে, সেটা হচ্ছে পি এক্স ইকুয়ালস টু 0 সেটার ভ্যালু বলেছে 1/6, আর পি এক্স গ্রেটার দ্যান 1 সেটার ভ্যালু বলেছে 2/3, ওকে। তোমাকে এই দুটো গিভেন ডেটা মানে এই দুটো ডেটা ইউজ করে তোমাকে ওই চারটে কনস্ট্যান্টের ভ্যালু বের করতে হবে এবিসিডি, ওকে। এ বি সি ডি এর ভ্যালু কত হচ্ছে তোমাকে বের করতে হবে, করে ট্রাই করো, okay? চেষ্টা করো, আমি চাই অ্যাট লিস্ট দুটো কনস্ট্যান্টের ভ্যালু তোমরা বের করো, কারণ দুটো পসিবল, দুটো তোমাদের দ্বারা বের করা সম্ভব। আচ্ছা পিডিএফটা পাঠাবো তখন তো দেখতে পাবে। আচ্ছা পিডিএফ এ দেখবে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে না বোল্টের অঙ্ক, প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ বোল্ট 1/50 কোটে একটা অঙ্ক আছে, ওই অঙ্কটা করবে না, ওই অঙ্কটা এখন পারবে না, কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা আজকে যেটা করলাম সেটা হচ্ছে সমস্তটাই ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের উপর করলাম, ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের। আচ্ছা এবার লিখে দিই কি কি করলাম, জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট আমরা করলাম সেটা হচ্ছে র্যান্ডম, প্রচুর ঠান্ডা লেগেছে আর জ্বর এসছে। প্রথম হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল, তারপর আমরা র্যান্ডম ভ্যারিয়েবলের দুটো জিনিস করলাম, ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল আর এটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল, এটা করলাম। আর 3 নাম্বার কি করলাম, পিএমএফ করলাম। পিএমএফটা কার বললাম, সেটা হচ্ছে সবসময় ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য,
ওকে, নেক্সট টপিক যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পিডিএফ পড়বো। আচ্ছা, আরেকটা জিনিস পড়লাম, সেটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন ফাংশন বের করা। ডিস্ট্রিবিউশন ফাংশন, ডিস্ট্রিবিউশন ফাংশন, সেটা কার জন্য করলাম, সেটা আমরা করলাম ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য। তো নেক্সট ক্লাসে আমরা 5 নাম্বার টপিক আমরা করবো পিডিএফ। পিডিএফ মানে হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য ডিস্ট্রিবিউশনের কিভাবে লেখা হয়, আর তার সাথে এটাও করবো যে ডিস্ট্রিবিউশন ফাংশন ফর পিডিএফ। কন্টিনিউয়াস। পরে তোমার যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। তোমাদের সিলেবাস খুব বেশি নেই, যেহেতু ভুল করে পড়াচ্ছি, তো ধীরে সুস্থে পড়াবো, ওকে, ভালোভাবে শিখিয়ে পড়াবো। প্রবলেমটি যেন তোমাদের মানে ভয়ের কারণ না হয় এক্সামের আগে। চলো, আজকে ছেড়ে দিতে হবে, ওকে। চলো, বাই।